আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের যে স্পেশাল সিরিজটা আমরা চালু করছিলাম সেইটার আজকে আমরা দ্বিতীয় পর্বটা হচ্ছে দেখব। আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো। তো চলো শুরু করি। আচ্ছা দেখো, কোশ্চেনটা বলছে নিচের কোনটি হচ্ছে উভধর্মী অক্সাইড। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই যে কোশ্চেনগুলো এগুলো আমাদের ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত 7 কলেজের জন্য স্পেশালি হচ্ছে মেইনটেইন করা। তবে আমাদের এটা কিন্তু সকল অ্যাডমিশন টেস্টের জন্য এটা কাজে লাগবে। সো যারা সামনে যে কোনো অ্যাডমিশন টেস্ট দিবা তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে হচ্ছে উপকৃত হবে। সো সবাই ভিডিওটা দেখতে পারো। আচ্ছা দেখো, বলছে কি নিচের কোনটি উভধর্মী অক্সাইড। আচ্ছা, এখন উভধর্মী অক্সাইড মানে কি? যারা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, যারা ক্ষারের সাথেও বিক্রিয়া করে, তাদের বলা হয় কি আমাদের উভধর্মী অক্সাইড বলা হয়। সো দেখো, এরকম একটা পরিচিত একটা অক্সাইড হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড। দেখো আমরা সবাই এটা জানি কি Al2O3, এটা কি প্রথমে ক্ষারের সাথে বিক্রিয়া করে, এরপর হচ্ছে অ্যাসিডের সাথে, দুইজনের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, তাহলে দেখো অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? সেটা হচ্ছে আমাদের কি তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, প্লাস হচ্ছে পানি উৎপন্ন হয়। সাথে একই সাথে যদি ক্ষারের সাথে সে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়? সে যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়? সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? সোডিয়াম অ্যালুমিনেট প্লাস হচ্ছে পানি উৎপন্ন হয়। তাহলে দেখো এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা আছে, সে কি তোমার দুইজনের সাথে বিক্রিয়া করছে। সে কি আমাদের অ্যাসিডের সাথেও বিক্রিয়া করছে, সে ক্ষারের সাথেও বিক্রিয়া করছে। সো এই অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে একটা কি বলা হয়? উভধর্মী অক্সাইড বলা হয়। এখন তোমার তো এই ব্যাখ্যা বিস্তারিত লাগবে না, তোমার চাবি উদাহরণ চাবি। সো উদাহরণগুলো কিভাবে পড়বা সেইটাই হচ্ছে আমরা আজকে জানবো। আচ্ছা ধরো ইন্ডিয়াতে হচ্ছে একজন বিখ্যাত টেনিস প্লেয়ার আছে না, নাম কি সানিয়া মির্জা। তোমরা সবাই হচ্ছে হয়তো শুনে থাকবা। সো তোমার একটা ফ্রেন্ডের নাম কি ছিল? সানিয়া ছিল। তোমার যে কোনো একটা ক্লাস হচ্ছে তোমার মিস করার কারণে একটা শীট তুমি সানিয়ার কাছে বাসায় নিয়ে আসতে গেছো। আচ্ছা, নিয়ে আসতে যা হচ্ছে দেখছো যে সানিয়া এত পরিমাণ পরিশ্রম করতেছে, এত পরিমাণ পড়াশোনা করতেছে, তোমার সাথে কথা বলার টাইমটা পর্যন্ত পাইতেছে না। সো এইটা দেখে হচ্ছে কি সানিয়ার বাবা মা হচ্ছে একটা বিশ্বাস জন্মাইছে সানিয়ার প্রতি, যে আমার মেয়ে ইনশাল্লাহ কি যে কোনো অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিলে ইনশাল্লাহ চান্স পাবে। সো এটা কাকে বলতেছিল? এটা তোমাকে বলতেছিল। সানিয়ার বাবা মা তোমাকে বলতেছিল যে না, আমার মেয়েটা ইনশাল্লাহ চান্স পাবেই পাবে। সো তুমি কি করছো? সানিয়ার বাসায় যা যাই না আসলা যে সানিয়া চান্স পাবেই পাবে, এটা কি তার বাবা মার বিশ্বাস। সো এইটাই আমাদের আজকের সূত্র। তাহলে কি জেনে এলাম, দেখো তাহলে সূত্র কি জেনে এলাম সানিয়া পাবেই পাবে। জেনে এলাম সানিয়া পাবেই পাবে। সো এইটা মনে রাখলে কিন্তু তুমি যে হচ্ছে আমাদের উভধর্মী যে অক্সাইডগুলো আছে এগুলো সবগুলো মনে রাখতে পারতেছো। তাহলে দেখো আমরা যদি একটু দেখি, দেখো জেনে দিয়ে হচ্ছে কি আমাদের জিঙ্ক অক্সাইড, জেনে দেয়া জিঙ্ক অক্সাইড। আচ্ছা, এলাম দিয়ে হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। আচ্ছা, সানিয়ে দিয়ে হচ্ছে SnO2। আচ্ছা, পাবি দিয়ে হচ্ছে কি আমাদের PbO2। আচ্ছা, এরপরে পরের পদে হচ্ছে PbO। আচ্ছা, আর লাস্টের পদে হচ্ছে বেরিলিয়াম অক্সাইড। সো এই যে অক্সাইডগুলো আছে এইগুলাই কি আমাদের উভধর্মী অক্সাইডের উদাহরণ। সো এই অক্সাইডগুলাই কি আমাদের অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, ক্ষারের সাথেও বিক্রিয়া করে। তাহলে দেখো এখন অপশনটা যদি আমরা একটু দেখি, যে আমাদের এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনে কোনটা চাইছে। দেখো এই যে সোডিয়াম একটা কি ধাতু, ধাতুর অক্সাইডগুলো কি হয় আমরা জানি, অধাতুর অক্সাইড অম্লধর্মী, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী। তার মানে কি সোডিয়াম অক্সাইড এটা একটা ক্ষারধর্মী অক্সাইড, এটা উভধর্মী অক্সাইড না। আচ্ছা, ম্যাগনেসিয়াম একটা ধাতু, ধাতুর অক্সাইড কি ক্ষারধর্মী, কপারও হবে না আনসার। তাহলে একটা মাত্র আনসার হইতে, সেটা কি দেখো এই যে জিঙ্ক অক্সাইড। এই যে দেখো আমাদের আমরা অপশন মাত্র দেখে আসছি, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইডটাই কি আমাদের একটা উভধর্মী অক্সাইডের উদাহরণ। জিঙ্ক অক্সাইডটাই একটা উভধর্মী অক্সাইডের উদাহরণ। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালোভাবে জানা রাখবা। এরপরের কোশ্চেনটা দেখো আমরা যদি দেখি, বলছে 4f অরবিটালে n+l এর মানে এর হচ্ছে মান কত, n+l এর মান হচ্ছে কত। আচ্ছা, এখন তাহলে দেখো 4f কি বলছে, 4f যে অরবিটালটা আছে এটার ক্ষেত্রে n এর মান কত, প্রথম কোয়ান্টাম সংখ্যার মান n সমান কত দেয়া আছে, এটা হচ্ছে 4 দেয়া আছে। আচ্ছা, মানে এখানে l এর মান কত, সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা জানি কি l এর মান কি, যে এটা হচ্ছে 0 সহ n-1 পর্যন্ত হয়। তাহলে এখানে n এর মান ছিল হচ্ছে কত 4, তাহলে কি হবে n-1, এটাই হচ্ছে আমাদের কি l এর মান হবে n-1, সেটা হচ্ছে l এর মান হবে। তার মানে কি আমাদের হইতাছে কত 4 মাইনাস হচ্ছে 1, তার মানে आंसर হচ্ছে আমাদের 3। তার মানে আমরা l এর মান পাইছি হচ্ছে 3, n এর মান পাইছি 4। তাহলে এখন আমরা এখানে বসাই দেই n+n+l সমান হচ্ছে কি n এর মান পাইছি আমি 4, l এর মান পাইছি আমি 3। তার মানে কত n+l এর মান কত হইতাছে, সেটা হচ্ছে 7 হইতাছে। তাহলে 4f অরবিটালের ক্ষেত্রে n+l এর মান কত, সেটা হচ্ছে 7 হয়। কত হয়? 7 হয়। দেখো এরপর হচ্ছে আমরা দেখি, বলছে কোন শর্তে ভ্যান ডার ওয়ালস সমীকরণ আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে অনুরূপ হবে। আচ্ছা,
আদর্শ গ্যাস তো আদর্শই, ভ্যান ডার ওয়ালস সমীকরণ যেটা আছে এটা কি বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়। মনে রাখবা পৃথিবীতে কোনো গ্যাসই কি আদর্শ বা আদর্শ নয়, সকল গ্যাসই কেমন বাস্তব গ্যাস। আচ্ছা তাহলে দেখো এখন আমরা জানি কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়, তোমার আন্তঃআণবিক আকর্ষণ এবং কি তোমার আয়তনটা খুবই নগণ্য হয়, যেটা গণনাই করা হয় না। কিন্তু আবার বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণটা বেশি থাকে এবং কি আয়তনটা হচ্ছে কি তোমার গণনা করার মতো যোগ্য। সো এই দুইটা কিন্তু ডিফারেন্স তোমার আদর্শ গ্যাস এবং কি বাস্তব গ্যাসের মধ্যে ডিফারেন্স। আচ্ছা তাহলে দেখো এখন আমাদের শর্ত হচ্ছে কোন শর্তের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফলো করবে, আর বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের নেই হবে। এটা কোন ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং কি নিম্ন চাপের ক্ষেত্রে হয়, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপের ক্ষেত্রে হয়। এখন এইটা কেন হয়, কারণ উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপের ক্ষেত্রে বাস্তব গ্যাস যেটা আছে সেটার ক্ষেত্রে তোমার আন্তঃআণবিক আকর্ষণ এবং হচ্ছে তোমার আয়তন যেটা আছে সেটা খুবই নগণ্য হয়, যেটা একদম বাস্তব গ্যাসের অনুরূপ হয়। সো এই যে শর্তটা আছে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, এই তাপমাত্রায় কি আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নেই হচ্ছে আচরণ করে। এখন আরো সহজে মনে রাখতে পারে কিভাবে, দেখো উচ্চ মানে কি বেশি না, উচ্চ মানে বেশি, আচ্ছা আর নিম্ন মানে হচ্ছে কম। এখন তাহলে দেখো তাপমাত্রাতে কয়টা অক্ষর আছে, একটা দুইটা তিনটা চারটা, তাপমাত্রাতে অক্ষর আছে চারটা, আর চাপে অক্ষর আছে কয়টা, দুইটা, চাপে অক্ষর আছে কয়টা, সেটা হচ্ছে দুইটা, চাপে অক্ষর আছে আমাদের দুইটা। তাহলে মনে রাখবা যার সাথে বেশি তার সাথে বেশিটাই যাবে, যার সাথে কম তার সাথে কমই যাবে। এই যে উচ্চ মানে কি বেশি, তার মানে কোনটা যাবে, তাপমাত্রা যাবে তার ক্ষেত্রে চারটা অক্ষর। আচ্ছা আর হচ্ছে নিম্ন মানে কি কম, তার সাথে কোনটা যাবে, কমটাই যাবে, সেটা হচ্ছে দুইটা গেছে। সো এই শর্ত মনে রাখলেই তুমি কি যে বাস্তব গ্যাস কিভাবে আদর্শ হবে সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো আসতেই কিন্তু পারে, ঠিক আছে। তাহলে কি উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, উচ্চতা যেহেতু আমাদের বেশি হবে তাহলে তাপমাত্রাতে বেশি অক্ষর, এর জন্য উচ্চ তাপমাত্রা হবে উচ্চ, আর হচ্ছে চাপ যেহেতু ছোট অক্ষর এর জন্য চাপের সাথে কি যাবে, সেটা হচ্ছে নিম্নটা যাবে, ঠিক আছে। তাহলে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ। আচ্ছা আর হচ্ছে তোমরা যারা জাবি ডি ইউনিটের সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে যাচ্ছ তাদের জন্য আমরা নিয়ে আসছি যে জাবি স্টার 6 হচ্ছে 0 ব্যাচ, যেটাতে হচ্ছে তুমি ভর্তি হলে তোমার জন্য সকল একদম জাবি ডি ইউনিট ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি এটার অ্যাক্সেসটা পাবা। আর হচ্ছে দেখো আমাদের সফলতার কথা যদি বলি তাহলে দেখবো আমাদের জাবি স্টার 5.0 যে এটা ছিল আমাদের ব্যাচটা ছিল, সেইটাতে 3টা শিফটের 9টা শিফটের মধ্যে 3টা শিফটের ফার্স্ট ছিল আমাদের ব্যাচ থেকে, এবং 310টা সিটের বিপরীতে 150 প্লাস চান্স পাইছে, যা এক অবিস্মরণীয় সাফল্য, যেটা তোমার কেউ তো করে দেখাইতে পারে নাই। সো চাইলে হচ্ছে ভর্তি হইতে পারো। আমাদের কোর্স ফিটা কত, সেটা হচ্ছে 1999 টাকা। চাইলে আমাদের ব্রাদার্স সাজেশন ফেসবুক পেজে নক করে তুমি ভর্তি হইতে পারো। আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং তোমরা খুবই উপকৃত হবে। আচ্ছা দেখো এরপর হচ্ছে আমরা আরো কোশ্চেন দেখি। বলছে FeCl3 জলীয় দ্রবণের পিএইচ হচ্ছে কত, FeCl3 জলীয় দ্রবণের পিএইচ হচ্ছে কত। এখন আমরা দেখো একটু বিক্রিয়াটা করি। FeCl হচ্ছে 3 প্লাস জলীয় দ্রবণ মানে কি পানির সাথে বিক্রিয়া করাবো, তাহলে কি উৎপন্ন হয় এখানে দেখো আমাদের এখানে, তাহলে কি উৎপন্ন হবে, ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, ফেরিক হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে কি উৎপন্ন হবে, সেটা হচ্ছে HCl উৎপন্ন হবে। আচ্ছা এখন তাহলে দেখো তোমার এই যে HCl আছে সেইটা কি একটা তীব্র অ্যাসিড, HCl একটা তীব্র অ্যাসিড। আচ্ছা তাহলে এই HClটা কি করবে এখানে, সেইখানে কি শক্তিশালী হিসেবে কাজ করবে। যদিও তোমার কাছে মনে হইতে পারে এটা OH দান করবে, কিন্তু এখানে শক্তিশালী কে, সেটা হচ্ছে HClটা কিন্তু শক্তিশালী, কারণ সে কি শক্তিশালী অ্যাসিড। তাহলে এই HClটা কি করবে পরে, সে হচ্ছে ভাঙা HClটাকে সে হচ্ছে H+ প্রদান করবে, H+ প্রদান করবে। আচ্ছা H+ প্রদান করে কার শর্ত বা হচ্ছে কার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অ্যাসিড বা অম্লের বৈশিষ্ট্য। সো যারা H+ প্রদান করে তারাই কি আমার অম্ল হিসেবে কাজ করে। সো এই যে তোমার জলীয় দ্রবণটা আছে এটা কি হবে, একটা অম্লীয় জলীয় দ্রবণ হবে। এখন আবার আমরা জানি কি পিএইচ স্কেলটা আমরা জানি না, সেটা কত হয়, পিএইচ স্কেল কত হয়, সেটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত হয়। 0 থেকে 14 পর্যন্ত আমাদের পিএইচ হচ্ছে স্কেলটা হয়। এখানে কি 0 থেকে 7 পর্যন্ত যারা আছে তারা হচ্ছে কি আমাদের অম্ল, তারা হচ্ছে আমরা অম্ল। আচ্ছা 7 থেকে হচ্ছে 14 পর্যন্ত যারা আছে তারা কি আমাদের ক্ষার, তারা হচ্ছে আমাদের ক্ষার। সো যাদের পিএইচ হচ্ছে, তাহলে যেহেতু আমরা এটা কি পাইছি একটা অম্ল বা অ্যাসিড পাইছি, তাহলে তাদের পিএইচ কত হবে, 0 থেকে 7 এর মধ্যে হবে না, 7 থেকে 14 এর মধ্যে হলে তো ক্ষার হয়ে যাইতো, তাহলে এটা আমাদের হওয়া সম্ভব না। তাহলে কি হবে, পিএইচটা 0 থেকে 7 এর মধ্যে হবে। এখন দেখো তাহলে অপশনগুলো আমরা দেখি। 0 থেকে 7 এর মধ্যে হবে, 0 কিন্তু হওয়া সম্ভব না, একদম স্পেসিফিক করে এখানে বলে নাই, স্পেসিফিক করে এখানে বলে না, একটা রেঞ্জ বলতে হবে আমার এখানে। তাহলে 7 হওয়া সম্ভব না। পর হচ্ছে গ্রেটার দেন 7 মানে কি তোমার 7 থেকে 14, এটাও হওয়া সম্ভব না, এটাও কি আমাদের হওয়া সম্ভব হচ্ছে না। তাহলে কি এই যে দেখো লেস দেন 7 মানে কি 7 এর নিচে হবে, এখানে 7 এর নিচে যে কোনো একটা রেঞ্জ হইতে পারে, আমরা তো পেয়েছি এখানে স্পেসিফিকলি জানি না। সো 7 এর নিচে যে কোনো একটা রেঞ্জ ইনশাআল্লাহ হবে, ঠিক আছে। তাহলে आंसर কি হবে, সেটা হচ্ছে লেস দেন 7 যেটা আছে এটাই কি আমাদের সঠিক आंसर, লেস দেন 7টাই কি আমাদের সঠিক आंसर, ঠিক আছে। আচ্ছা চলো দেখো আরেকটা কোশ্চেন আমরা দেখি। বলছে A থেকে 2A হচ্ছে B হইছে, বিক্রিয়ার জন্য কোনটি সঠিক, বিক্রিয়ার জন্য কোনটি সঠিক, KPKC থেকে আসছে। তাহলে আমরা KPKC সূত্রটা কি জানি, KP সমান কি জানি আমরা, KP সমান হচ্ছে KC * RT ln
আরটি হচ্ছে ডেল এন। আচ্ছা, ডেল এন মানে কি উৎপাদের ঘনমাত্রা থেকে উৎপাদের যে মোল সংখ্যা আছে সেটা থেকে হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ করলে কি আমি পাই, সেটা হচ্ছে ডেল এন এর মানটা হচ্ছে পাই। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর মান আমি কত পাইতেছি, এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর মান পাইতেছি আমি, উৎপাদে আছে হচ্ছে 1 মোল আর হচ্ছে বিক্রিয়কের আছে 2 মোল, তার মানে কত পাইতেছি, এটা হচ্ছে -1 পাইতেছি। এখন জাস্ট মানটা এখানে নিয়ে এসে বসাই দাও, বা কেপি সমান হচ্ছে কি আমাদের কেসি ইনটু হচ্ছে আরটি, তাহলে কি ডেল এর মান কি -1, আরটি হচ্ছে ডেল এর মান হচ্ছে -1। আচ্ছা, বা দেখো কেপি সমান হচ্ছে তাহলে কি কেসি ইনটু হচ্ছে দেখো আরটি, এটা ইনভার্স -1 মানে কি 1/RT না, 1/RT, তাহলে এটা কি 1/RT। ইনভার্স মানে কি নিচে চলে গেছে না জিনিসটা, পুরাটাই তো পুরা ব্র্যাকেটটাই নিচে চলে গেছে, তাহলে 1/RT। আচ্ছা, তাহলে এখানে দেখো তোমার এখানে বড় কে হইলো, একটা জিনিস চিন্তা করো, বড় কে হইলো। এখন তোমার কাছে মনে হয় কেপি বড়, কেপি তো এখানে অনেকগুলা জিনিস আছে, তার মানে কেপি বড়, কিন্তু দেখো তোমার কেপি যে এটা আছে এটার মানটা কিন্তু কেসি দ্বারা ভাগ হয়ে যাইতেছে। তার মানে ধরো তোমার কাছে যদি 500 থাকে, 500 টাকা থাকে, সেইটা ধরো হচ্ছে তোমার 5 দিয়ে ভাগ হয়ে যাইতেছে। তার এইটা একটা জিনিস, আরেকটা ধরো তোমার কাছে 500 টাকাই হচ্ছে আছে, সেইটা একটা জিনিস। কোনটা বড় হইলো, 5 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে 100, আর 500 কোনটা বড় হইলো, 500টাই কিন্তু বড় হইলো। সো এখানে কিন্তু কি আমার কেপিটা কিন্তু বড় না, কেন, কারণ এটা কি আরটি দ্বারা ভাগ হয়ে যাইতেছে, কেসিটা আরটি দ্বারা ভাগ হয়েছে, সো মানটা ছোট হয়ে আসবে। তাহলে এখানে বড় কে হবে, সেটা তাহলে আমার কি হবে, বড় কে হবে কেসিটা হচ্ছে আমাদের কি হবে, বড় হবে। তাহলে কি হবে, কেপি ইনটু হচ্ছে আরটি। তাহলে দেখো এই যে তোমার কেসিটা আছে, তাহলে কিন্তু অনেক বড় মান, একটা বড় মান হইতেছে। তাহলে এখানে বড় কে হইতেছে, সেটা হচ্ছে আমার কিন্তু কি তোমার হচ্ছে এখানে কে বড় হয়েছে, সেটা হচ্ছে কেসিটাই কিন্তু বড় হইতেছে। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা বুঝতে পারি কি কেপি যেটা আছে এটা কি কেসির চেয়ে কি হবে, ছোট হবে। কেপি যেটা আছে কেসির চেয়ে ছোট হবে, তাহলে এখানে বড় কে, সেটা হচ্ছে কেসি যেটা আছে এটা কি বড় হবে, কেসিটা কি হবে আমাদের কেপির চেয়ে বড় হবে। এই দেখো কেসিটা কি হবে, এখান থেকে বলতে পারি আমরা কি কেসি গ্রেটার দেন হচ্ছে কেপি, কেসি গ্রেটার দেন কেপি, আমরা তাহলে এখান থেকে এটা বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, সো এর খুবই সহজ একটা কোশ্চেন। সো এরকম আসলে কিন্তু ভুল করা কিন্তু যাবে না। সো অনেকে তোমরা এই পর্যন্ত বের করতে পারবে, কিন্তু এরপরে হচ্ছে বড় না ছোট এটা নিয়ে হচ্ছে ঝামেলা বাঁচা, সো কোনো ঝামেলা বাঁচানো যাবে না। ঠিক আছে, তাহলে কি এখানে আমাদের কেসিটা কি হবে, সবচেয়ে বড় হবে কেপির তুলনায়। তাহলে এই শর্তটাই হচ্ছে পালন এখানে করছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।